আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা পাশের স্ক্রিনে আমার পেছনে যে স্ক্রিনটা আছে সেখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025। আপনারা যারা অভিভাবক আছেন আপনারা জানেন জুনিয়র বৃত্তি পরীক্ষা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ ছিল, বাট সরকার এবার উদ্যোগ গ্রহণ করেছে পরীক্ষা নেওয়ার জন্য। 2025 সালে যে পরীক্ষাটা হবে সেখানে বাংলা, ইংরেজি, গণিত এর পাশাপাশি বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে প্রশ্ন করা হবে, যেখানে বিজ্ঞানের আছে 50 মার্ক। আমরা এর উপর ভিত্তি করে বৃত্তি প্রাপ্ত যারা যারা বৃত্তি পাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য আমরা একটা খুশির সংবাদ নিয়ে এসেছি, সেটা হলো বিজ্ঞান কোর্স। এলোমেলো ভাবে বিজ্ঞান পড়ার চেয়ে গোছালো ভাবে বিজ্ঞান পড়াটা অনেক ভালো। আর বিজ্ঞান যেহেতু ভবিষ্যতে পড়তে হবে, সুতরাং অষ্টম শ্রেণীতে বিজ্ঞানের ভিত্তিকে মজবুত করতে আমরা নিয়ে এসেছি বিজ্ঞান কোর্স। মাত্র কোর্স ফি 1800 টাকা। আমরা অনলাইন এবং অফলাইন উভয় জায়গাতে পড়াবো, তবে যারা বগুড়া শহর কেন্দ্রিক তারা অফলাইনের পাশাপাশি অনলাইনেও সাপোর্ট পাবে, অর্থাৎ তারা অফলাইনও ক্লাস করতে পারবে, অনলাইনেও ক্লাস করতে পারবে এবং সুযোগ আছে অফলাইন পরীক্ষা দেওয়ার জন্য। এখানে আমরা এই পরীক্ষার পর থেকে শুরু করে একদম বৃত্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত একটানা কোর্স কমপ্লিট করাতে থাকবো এবং প্রত্যেকটা অধ্যায় শেষে মডেল টেস্ট হবে। এছাড়া ফুল কোর্সের উপর মডেল টেস্ট হবে। আমরা এগুলাকে ভাগ করবো এভাবে: বিজ্ঞানের যে 3টা ভাগ আছে, পদার্থ অংশ, রসায়ন অংশ এবং জীববিজ্ঞান অংশ, প্রত্যেকটা অংশের উপর আলাদা আলাদা ভাবে আমরা মডেল টেস্ট গ্রহণ করব এবং শেষ দিকে গিয়ে সার্বিক ভাবে টোটাল বিষয়ের উপর আমরা একের অধিক মডেল টেস্ট গ্রহণ করবো। আর এই কোর্সটাতে যারা জয়েন করবে তাদেরকে মাত্র 1800 টাকা দিতে হবে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ে 10ম অধ্যায় অম্ল, লবণ এবং ক্ষার এই অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো অ্যাসিড কি এর রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করো। অ্যাসিড কি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অ্যাসিড কি, এটার বিভিন্ন মতবাদ আছে। আমরা যে মতবাদটা বলবো সেটা হলো আরহেনিয়াসের মতবাদ। আরহেনিয়াসের মতবাদ অনুসারে যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তাদেরকে বলা হয় অ্যাসিড। যেমন HCl, এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে যদি পানিতে দেওয়া হয় তাহলে তৈরি হবে H+ এবং Cl-। যেহেতু জলীয় দ্রবণে H এর একটি H+ আয়ন দান করেছে, সুতরাং HCl একটি অ্যাসিড। একইভাবে H2SO4, এই যৌগটাকে যদি পানিতে দেওয়া হয় তাহলে কি তৈরি হবে? তৈরি হবে দুইটাই H+ আর তৈরি হবে SO4 2-। এটা একটা অ্যাসিড, এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। একইভাবে আমরা HNO3, এটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড। এটা যদি পানিতে দেওয়া হয় তাহলে তৈরি হয় H+ NO3-। এভাবে অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দান করে এবং অ্যাসিডে অবশ্যই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকতে হয়। যে সকল যৌগের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে এবং জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তাদেরকে অ্যাসিড বলা হয়ে থাকে। এখানে কয়েকটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, উভয়কে যখন আমরা পানিতে দিয়েছি তখন তারা H+ আয়ন দান করেছে। এবার অ্যাসিডের কিছু রাসায়নিক ধর্ম আমরা পড়ব। অ্যাসিডের কিছু রাসায়নিক ধর্ম। অ্যাসিডের যে সকল রাসায়নিক ধর্ম আছে তার মধ্যে অলরেডি আমরা একটা পড়ে ফেলেছি, যে অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দান করে। 2 নাম্বার রাসায়নিক ধর্ম হলো অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। কিরকম? জিঙ্ক একটা সক্রিয় ধাতু, এটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে তৈরি হবে জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস। প্রশ্ন হলো এখানে 2 কেন হয়? আমরা জানি জিঙ্কের যোজনী 2, সেই জিঙ্কের 2 যোজনী আসবে ক্লোরিন নিচে, আর ক্লোরিনের যোজনী 1 সেটা যাবে জিঙ্কের নিচে, আর তৈরি হবে হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ অ্যাসিড সমূহ সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। একইভাবে আমরা যদি সালফিউরিক অ্যাসিড নেই H2SO4 প্লাস জিঙ্ক দেই তাহলে কি তৈরি হবে? তৈরি হবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। একইভাবে আমরা যদি কপার প্লাস HCl নেই তাহলে কি তৈরি হবে? মনে হবে এখানকার কপার এখানকার হাইড্রোজেনকে সরিয়ে দেবে, কিন্তু
আসলে এখান থেকে কপার এই হাইড্রোজেনকে সরাতে পারবে না, কারণ সক্রিয়তার সিরিজে কপারের অবস্থান হাইড্রোজেনের নিচে, তাই এই কপার হাইড্রোজেনকে সরাতে পারবে না। সুতরাং এই বিক্রিয়াটা হবে না। কিভাবে বুঝবো সক্রিয়তার সিরিজের কে কার নিচে? আমরা যদি সক্রিয়তার সিরিজটাকে একটু বলে রাখি, তাহলে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরিক, lead, হাইড্রোজেন, তারপরে থাকবে কপার। এ কারণে এই কপার হাইড্রোজেনকে সরাতে পারে না, অর্থাৎ এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে না। তাহলে আমরা শিখলাম কি, অ্যাসিড সমূহ পানিতে অর্থাৎ জলীয় দ্রবণে H+ আয়ন দান করবে। 2 নাম্বার করলাম অ্যাসিড সমূহ সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এবার আমরা আলাদা বৈশিষ্ট্যের দিকে চলে যাব। যদি আমরা আলাদা বৈশিষ্ট্য দেখি, যে অ্যাসিডের আর কি বৈশিষ্ট্য থাকে, অ্যাসিড সমূহ ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ, কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করবে। যেমন HCl, এটা একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে যদি আমরা বিক্রিয়া দিই সোডিয়াম কার্বনেটের সাথে, এটাকে বলা হয় ধাতব কার্বনেট। তাহলে HCl সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে কি কি তৈরি করবে? আগে মনে রাখবা, এই জায়গার ক্লোরিন আর এই জায়গার সোডিয়াম একত্রিত হয়ে যাবে, বলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড প্লাস এখানে থাকবে হাইড্রোজেন আর এখানে থাকবে CO3। এই হাইড্রোজেন এবং CO3 মিলে যথাক্রমে পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। তাহলে চিন্তা করো, যে কোনো অ্যাসিড ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ, পানি এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। যেমন আমি যদি আমরা উদাহরণ দিই, দেখো এটার নাম ক্যালসিয়াম কার্বনেট। এটাকে যদি আমরা সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেন, চেষ্টা করো তো নিতে পারবা কিনা। দেখো এখানকার ক্যালসিয়াম, এখানকার SO4, এই দুটা বিক্রিয়া করে তৈরি করবে কি ক্যালসিয়াম সালফেট প্লাস এখান থেকে CO3 আর এখান থেকে H2, এই দুটা মিলে তৈরি করবে পানি এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা শিখলাম অ্যাসিড সমূহ ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ এবং পানি ও কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। এবার আমরা যদি আরো বিক্রিয়া দেখি, আরো বৈশিষ্ট্য যদি দেখি, তাহলে কি দেখবো? দেখো অ্যাসিড সমূহ ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে। ধাতব বাইকার্বনেট কোনগুলা? দেখো NaHCO3, এরকম যৌগকে বলা হয় ধাতব বাইকার্বনেট। কারণ তোমরা জানো CO3 2- এটাকে বলা হয় কার্বনেট, বা HCO3 এটাকে বলা হয় বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট। এর সাথে আমি যদি সোডিয়াম দিয়ে দিই, তাহলে তৈরি হবে সোডিয়াম বাইকার্বনেট, এটাকে বলা হয় ধাতব বাইকার্বনেট। অ্যাসিড সমূহ ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। অ্যাসিড সমূহ ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ওই ধাতুর লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড। দেখো কিরকম, HCl একটা অ্যাসিড, এই অ্যাসিডটাকে আমরা যদি NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া দিই, তাহলে কি হবে? তৈরি হবে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড। যদি এই প্রশ্নের তুমি উত্তর বুঝে থাকো, তাহলে দেখি এই প্রশ্নের উত্তরটা লেখো তো। H2SO4 প্লাস NaHCO3, এটার উত্তরটা কি হবে? চেষ্টা করো, দেখো এবং মিলিয়ে নাও। এবার এখান থেকে SO4, এখান থেকে Na, দুটাকে পাশাপাশি বসাই দিবা, NaSO4। এবার এদের মধ্যে যোজনী বিনিময় করতে হবে। তোমরা জানো এই যে সালফেট, সালফেটের যোজনী 2, সেই 2 যোজনী আসবে সোডিয়ামের নিচে, আর সোডিয়ামের যোজনী 1 সালফেটের নিচে দেওয়ার দরকার নাই। এরপর এখানে থাকবে কি HCO3 আর H2, এই দুইটা মিলে তৈরি হবে পানি এবং কার্বন ডাই অক্সাইড। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা দেখলাম কিভাবে অ্যাসিড সমূহ
তাদের রাসায়নিক ধর্ম প্রকাশ করে। অ্যাসিড সমূহ জলীয় দ্রবণে H+ আয়ন দান করে। অ্যাসিড সমূহ ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। অ্যাসিড সমূহ ধাতব বাই কার্বনের সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এছাড়া অ্যাসিড সমূহ সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে ওই ধাতুর লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্ন নাম্বার 2, মিথেন অ্যাসিড নয় কেন? CH4। তোমরা জানো যদি কোনো যৌগ অ্যাসিড হতে চায় তাহলে তার সাথে হাইড্রোজেন থাকতে হবে, তবে সেই হাইড্রোজেনটা অবশ্যই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন হতে হবে। প্রশ্নের অ্যান্সার কিন্তু প্রশ্নের ভিতরে দেয়া আছে। প্রশ্নে বলে দেয়া আছে CH4 অ্যাসিড নয় কেন? অ্যাসিড না হওয়ার কারণ হলো এই যৌগটা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে না। অ্যাসিড হলে সেখানে হাইড্রোজেন থাকতে হবে, বাট যদি হাইড্রোজেনটা দান করার মতো না হয় তাহলে সেটা অ্যাসিড হবে না। তাহলে আপনার প্রশ্ন কি করবো? যদি আমি এই প্রশ্ন থেকে ফুল মার্ক পেতে চাই তাহলে আমাকে আগে অ্যাসিডের সংজ্ঞা দিতে হবে। অ্যাসিড কাকে বলে? হাইড্রোজেন যুক্ত যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তাদেরকে বলা হয় অ্যাসিড। দুর্ভাগ্যক্রমে CH4 যৌগটিতে হাইড্রোজেন থাকা সত্ত্বেও এটা জলীয় দ্রবণে H+ আয়ন দান করতে পারে না, তাই এটা অ্যাসিড হয় না। কারণ অ্যাসিড হওয়ার শর্ত হলো জলীয় দ্রবণে H+ আয়ন দান করতে হবে। যেহেতু মিথেন জলীয় দ্রবণে H+ আয়ন দান করতে পারে না, এই কারণে মিথেন অ্যাসিড নয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার যদি তোমাকে বলা হয় একই রকম প্রশ্ন যে এই কলমটি অ্যাসিড নয় কেন? যেহেতু তোমাকে বলেছে কলমটি অ্যাসিড নয়, তার মানে তুমি বলবা এই কলম অ্যাসিড নয় কারণ এই কলম জলীয় দ্রবণে H+ আয়ন দান করতে পারে না। আমরা সেম আরেকটি প্রশ্ন করব। NH3 এই যৌগটাকে বলা হয় অ্যামোনিয়াম। যদি তোমাকে প্রশ্ন করা হয় অ্যামোনিয়াম অ্যাসিড নয় কেন, তাহলে তুমি উত্তর দিবা একইভাবে বলবা যদি কোনো যৌগ অ্যাসিড হতে চায় তাহলে তাকে জলীয় দ্রবণে H+ আয়ন দান করতে হবে। অ্যামোনিয়া অ্যাসিড নয় কারণ এটা জলীয় দ্রবণে H+ আয়ন দান করতে পারে না। এবার আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্ষার এবং ক্ষারক। খুব 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 গুরুত্বপূর্ণ একটা টপিক এটা, ক্ষার এবং ক্ষারক। খুব মনোযোগ দিয়ে দেখবা ভিডিওটা। ক্ষার কি আর ক্ষারক কি? আগে জন্ম কিন্তু ক্ষারের নাম, আগে জন্ম হলো ক্ষারকে, তারপরে ক্ষার। মনে রাখবা সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড। তোমরা জানো যৌগ কিভাবে গঠিত হয়? অক্সিজেনের যোজনে আসবে সোডিয়ামের নিচে, সোডিয়ামের যোজনে যাবে অক্সিজেনের নিচে, এভাবে মূলত যৌগ গঠন হয়। এটাকে বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় সোডিয়াম অক্সাইড। একইভাবে এটাকে বলা হয় ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাকে বলা হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। একইভাবে এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। একইভাবে এটাকে বলা হয় ফেরাস হাইড্রোক্সাইড। এখানে অক্সাইড আছে এবং হাইড্রোক্সাইড আছে। মনে রাখবা যত রকম ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইড আছে সবাই ক্ষারক। ক্ষারকের সংজ্ঞাটা কি? যে সকল যৌগ জলীয় দ্রবণে OH আয়ন দান করে তাদেরকে ক্ষারক বলা হয়। যে সকল যৌগ জলীয় দ্রবণে OH আয়ন দান করে তাদেরকে ক্ষারক বলা হয়। উদাহরণ কি? সকল প্রকার ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইড। ধাতব অক্সাইড কোনগুলা? যদি কখনো ধাতুর সাথে অক্সিজেন থাকে তাহলে তাকে বলে ধাতব অক্সাইড, আর যদি কখনো ধাতুর সাথে OH থাকে অর্থাৎ হাইড্রোক্সাইড থাকে তাহলে তাকে বলা হয় ধাতব হাইড্রোক্সাইড। তার মানে অক্সাইড, ধাতব এবং ধাতব হাইড্রোক্সাইড সবাই কি? ক্ষারক। আর এই ক্ষারক গুলা জলীয় দ্রবণে কি দান করবে? OH আয়ন দান করবে। যেমন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে যদি আমি পানিতে দেই তাহলে কি হবে? তাহলে হবে Na++OH-। যেহেতু OH আয়ন দান করেছে তাই এটা ক্ষারক। একইভাবে আমরা যদি সোডিয়াম অক্সাইডকে পানিতে দেই তাহলে এটা কি তৈরি করবে? Na++OH-। এখন প্রশ্ন হতে পারে এখানে তো H তাই, তাহলে এখানে OH আসে কিভাবে? আসলে পানি যে আছে এই পানি থেকেই মূলত OH টা উৎপন্ন হয়। এ কারণে সোডিয়াম অক্সাইডও মূলত
ক্ষারক। কারণ আমরা ক্ষারকের সংজ্ঞায় কি পড়েছি, যে সকল যৌগ জলীয় দ্রবণে OH আয়ন দান করে তারা ক্ষারক। এবার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যতগুলো উদাহরণ দেয়া আছে সবগুলো ক্ষারক। এই ক্ষারকগুলোর মধ্যে আরো একটা কথা বলা আছে, ক্ষার কে হবে, ক্ষার। মনে রাখবা, যদি কেউ ক্ষার হতে চায় তাহলে অবশ্যই তাকে আগে ক্ষারক হতে হবে, ক্ষারক ছাড়া কেউ ক্ষার হতে পারবে না। যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি, দেখো খেয়াল করে, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখানে যে সকল যৌগ দেয়া আছে অক্সাইড এবং হাইড্রোক্সাইড আছে, সবাই ক্ষারক। এই ক্ষারক সমূহের মধ্যে যাদের দুইটা বৈশিষ্ট্য থাকবে তাদেরকে বলা হয় ক্ষার। তাহলে ক্ষারক যদি ক্ষার হতে চায় তাহলে তার দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে, এক, সাথে OH থাকতে হবে, সাথে কি থাকতে হবে বলো, OH মাইনাস থাকতে হবে। দুই, পানিতে দ্রবীভূত হতে হবে, পানিতে দ্রবীভূত হতে হবে। তাহলে বলো তো কয়টা বৈশিষ্ট্য থাকলে কোনো ক্ষারককে ক্ষার বলা হবে, দুইটা বৈশিষ্ট্য, এক, সাথে কি থাকা লাগবে, OH আয়ন, দুই, পানিতে কি হতে হবে, দ্রবীভূত হতে হবে। তাহলে এখন বলো তো এই যৌগগুলোর মধ্য থেকে কে কে ক্ষার হতে পারবে না, কে কে ক্ষার হতে পারবে না বলো, যাদের সাথে OH নাই। তার মানে আমরা বলে দিতে পারি এই যৌগগুলোর মধ্যে সোডিয়াম অক্সাইড এটার সাথে কি ছিল না, OH ছিল না, তাই এটা কি হতে পারবে না, ক্ষার হতে পারবে না, এটা বাদ। এরপরে কি থাকে দেখো তো, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাও কি হতে পারবে না, ক্ষার হতে পারবে না, তার মানে এটাও বাতিল। এবার সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে কিন্তু OH আছে, তার মানে এটা ক্ষার এবং ক্ষারক। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে OH আছে, এটা ক্ষার এবং ক্ষারক। এবার আসো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এবার বলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষার হতে পারবে কিনা। প্রশ্ন হলো ক্ষার হওয়ার জন্য দুইটা বৈশিষ্ট্য থাকতে হয়, এক, সাথে OH থাকতে হবে, দুই, পানিতে দ্রবীভূত হতে হবে। এবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে তো OH আছে, যেহেতু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে OH আছে সুতরাং এটা ক্ষার হতে পারে, কিন্তু আদৌ এটা ক্ষার নয়। কেন, কারণ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে OH থাকা সত্ত্বেও এটা পানিতে দ্রবীভূত হয় না, পানিতে দ্রবীভূত হয় না। যেহেতু পানিতে দ্রবীভূত হয় না তাই এটা ক্ষারক হলেও ক্ষার নয়। সুতরাং এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব। এখন আর একটা কথা হতে পারে, স্যার আমরা কিভাবে বুঝবো কোনটা পানিতে দ্রবীভূত হয় না। যেটা পানিতে দ্রবীভূত হয় তার কয়েকটা লিস্ট দেয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সাথে OH আছে, ক্ষারক, কিন্তু এটা ক্ষার নয় কারণ পানিতে দ্রবীভূত হয় না। একইভাবে ফেরাস হাইড্রোক্সাইড, এটাও পানিতে দ্রবীভূত হয় না। একইভাবে ফেরিক হাইড্রোক্সাইড, এটাও পানিতে দ্রবীভূত হয় না। যেহেতু এগুলো পানিতে দ্রবীভূত হয় না তাই এগুলা শুধুমাত্র ক্ষারক, ক্ষার নয়। সো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, সকল ক্ষার ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসবো এখান থেকে বলো, আমরা সিদ্ধান্তে আসবো সকল ক্ষার ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। মনে রাখবা বৃত্তি পরীক্ষা দিতে যাবা আর এই প্রশ্নটা আসবে না এমন হতেই পারেনি। সো সকল ক্ষার ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়, এই প্রশ্নটা খুব গুরুত্ব ভাবে দেখতে হবে। আমরা অলরেডি সকল ক্ষার ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় প্রশ্নটা করে ফেলেছি। এবার নির্দেশক কি, অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় নির্দেশক একটি গুরুত্বপূর্ণ টার্ম। নির্দেশক কোনগুলা, নির্দেশক হলো তারা যারা কোন বিক্রিয়া স্থলে উপস্থিত থেকে নিজেদের বর্ণ পরিবর্তন করার মাধ্যমে বুঝিয়ে দেয়
ওই পদার্থটি অ্যাসিড না ক্ষার। উত্তম একটি নির্দেশক হলো লিটমাস পেপার। লিটমাস পেপার মনে রাখবা, লিটমাস পেপার লাইকেন নামক উদ্ভিদের নির্যাস থেকে তৈরি। খুব গুরুত্বপূর্ণ এটা এমসিকিউ। তাহলে বলো তো নির্দেশক কোথা থেকে তৈরি? লাইকেন নামক উদ্ভিদের নির্যাস থেকে নির্দেশক তৈরি হয়। এই লিটমাস পেপার দুই রকমের হয়, একটা লাল কালার হয় আর একটা নীল কালার হয়। মনে রাখবা, লাল লিটমাসকে ক্ষার, লাল লিটমাসকে নীল করবে। তাহলে ক্ষার কি করে? ক্ষার লাল লিটমাসকে নীল করবে। আর অ্যাসিড কি করবে? অ্যাসিড নীল লিটমাসকে কি করে? লাল করে। খুব ভালো করে মনে রাখবা। নির্দেশক লাইকেন নামক উদ্ভিদের নির্যাস থেকে তৈরি করা হয়। নির্দেশক লিটমাস পেপার। লিটমাস পেপার দুই ধরনের হয়, একটা লাল আর একটা নীল। ক্ষার লাল লিটমাসকে নীল করে, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। এছাড়া আরো বেশ কয়েকটি নির্দেশক রয়েছে, যেমন ফেনথলিন, ফেনথলিন বা থ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ লিখে দিতে পারো এইগুলা। মিথাইল অরেঞ্জ, আরেকটা আছে মিথাইল রেড, আরেকটা আছে থাইমল ব্লু। এগুলো নির্দেশক হিসেবে ব্যবহার করে। তাহলে নির্দেশকের কাজ কি? অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় যে সকল পদার্থ উপস্থিত থেকে তাদের বর্ণ পরিবর্তন করার মাধ্যমে বুঝিয়ে দেয় বিক্রিয়ার শেষ বিন্দু, অথবা কোন একটি পদার্থ অন্য একটি পদার্থের সংস্পর্শে এসে বর্ণ পরিবর্তন করার মাধ্যমে বুঝিয়ে দেয় ওই পদার্থটি অ্যাসিড নাকি ক্ষার, তাদেরকে বলে নাকি নিরপেক্ষ, তাদেরকে বলা হয় নির্দেশক। এবার আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো, প্রশমন বিক্রিয়া। মনে রাখবা, অ্যাসিড ক্ষার থেকে প্রশ্ন আসবে, প্রশমন বিক্রিয়া যে উদ্দীপক থাকবে না, হতেই পারে না। এখন আমাদের প্রশ্ন হলো প্রশমন বিক্রিয়াটা কি? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যে বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি করে তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। আমাদের জানা দরকার কিছু অ্যাসিড আর কিছু ক্ষার। আমরা কিছু অ্যাসিড এবং ক্ষার একটু লিখে নিই, অ্যাসিড এবং এর পাশে একটু ক্ষার, তারপর আমরা প্রশমন বিক্রিয়া করা শুরু করব। HCl এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। জীবনের প্রথম তোমরায় এই অ্যাসিডটার নাম করেছিল, কারণ এটা পাকস্থলীতে থাকে। এরপর আমরা পড়বো H2SO4, এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। বাংলাতে নাম লিখে দেই সালফিউরিক অ্যাসিড। HNO3, এটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড। H2SO3, এটাকে বলা হয় সালফিউরাস অ্যাসিড। এছাড়া এই অ্যাসিড গুলোকে বলা হয় খনিজ অ্যাসিড। বলা বাহুল্য, অ্যাসিড ক্ষমতার উপর ভিত্তি করে দুই প্রকার হয়, একটা শক্তিশালী আর একটা দুর্বল। এগুলো খনিজ অ্যাসিড। এই অ্যাসিড গুলো অত্যন্ত শক্তিশালী হয়, এগুলো খাওয়া যায় না। কিন্তু HCOOH, এটাকে বলা হয় ফরমিক অ্যাসিড। এটা পিঁপড়ার মুখে পাওয়া যায়। এই কারণে দেখবা পিঁপড়া যদি কামড় দেয় এটা জ্বলে এবং সেখানে চুন দিলে ভালো লাগে, কারণ পিঁপড়া যখন কামড় দেয় এটা অ্যাসিড যায় আর চুন হলো ক্ষারীয় পদার্থ, এই জন্য এটা হলো ফরমিক অ্যাসিড। এছাড়া CH3COOH, এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। বা এর আরেকটা নাম হলো ভিনেগার। এই দুইটা অ্যাসিড জৈব অ্যাসিড, এদেরকে বা প্রকৃতি থেকে পাওয়া যায়, এদেরকে খাওয়া যায়। তাই আমরা শক্তিশালী কয়েকটা অ্যাসিড দেখলাম, দুর্বল অ্যাসিড দেখলাম। এবার আমরা দেখবো কয়েকটা ক্ষার বা ক্ষারক, তারপরে আমরা প্রশমন বিক্রিয়াতে যাব। আমরা এটা মিশিয়ে দিলাম। এবার কয়েকটা ক্ষারক,
সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এগুলো হলো ক্ষার। তাহলে আমরা ক্ষার চিনলাম, অ্যাসিড চিনলাম। এবার আমরা আমাদের যাবো সেই কাঙ্ক্ষিত বিক্রিয়ায়, প্রশমন বিক্রিয়া। আমরা বলেছিলাম অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি করা হয় যখন, সেই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা প্রশমন বিক্রিয়া শুরু করতে পারি। এখন দেখো প্রশমন বিক্রিয়া, একটা অ্যাসিডের নাম হলো HA, খুব কমন একটা অ্যাসিড। একটা ক্ষারের নাম হলো KOH। বিক্রিয়াটা কিভাবে হবে মনে রাখবা, অ্যাসিডের H আর ক্ষারের OH এই দুটা মিলে তৈরি হবে পানি, প্লাস এখানে থাকে K আর এখানে থাকে Cl, তৈরি হবে KCl, পটাশিয়াম ক্লোরাইড। এটা একটা লবণ। তার মানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। মনে রাখবা, পানি নিরপেক্ষ পদার্থ, লবণ নিরপেক্ষ পদার্থ। এবার আরেকটা অ্যাসিডের নাম হলো H2SO4 প্লাস NaOH। এখানে কি হবে, এখানকার H2 আর এখানকার OH মিলে কি বানায় দেবা, পানি বানাবো, প্লাস তাহলে এখানে থাকবে কি Na আর এখানে থাকবে কি SO4। তাহলে তুমি NaSO4 বসাই দিবা। কিন্তু এখানে এসে তো যোজনী বিনিময় করতে হবে, না তো যৌগ হবে না। তাহলে তোমাকে বুঝতে হবে সালফেট SO4 এর যোজনী কত। খেয়াল করে দেখো, SO4 এর যোজনী তুমি এখান থেকে বের করতে পারো কিভাবে। SO4 এর যোজনী আছে H এর নিচে, H এর নিচে কত আছে 2, সুতরাং SO4 এর যোজনী কত 2। তারপরে আমি নিশ্চিত হলাম SO4 এর যোজনী 2, সেই 2 যোজনী আসবে তার নিচে সোডিয়ামের নিচে। এবার বলো তো আমাকে সোডিয়ামের যোজনী কত, সোডিয়ামের যোজনী 1, সেই সোডিয়ামের 1 যোজনী দিতে হবে, সালফেটের নিচে দেওয়ার দরকার নাই। এবার আরেকটা বিক্রিয়া যদি দেখি, ধরো HNO3 প্লাস NaCOH2, করতো বিক্রিয়াটা কি হবে, এটা হলো নাইট্রিক অ্যাসিড, এটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কি হবে, ওই যে বলেছিলাম এখান থেকে H নিবা, এখান থেকে OH নিবা, কি বানাবা, পানি। এরপর আসল খাইয়ে এখানকার ম্যাগনেসিয়াম আর এখান থেকে কি নিবা, HNO3। তাহলে ম্যাগনেসিয়াম এবং HNO3 অর্থাৎ NO3 পাশাপাশি বসায় রাখো। এবার যোজনী বিনিময় পাও, তোমাকে NO3 যোজনীটা বের করতে হবে। NO3 যোজনী কার নিচে থাকবে, হাইড্রোজেনের নিচে। দেখো তো হাইড্রোজেনের নিচে কিছু আছে না, যদি কিছু না থাকে তার মানে হাইড্রোজেনের নিচে কত আছে, 1 আছে। সুতরাং আমরা নিশ্চিত NO3 যোজনী কত, 1। এবার সেই NO3 যোজনী দিতে হবে কার নিচে, ম্যাগনেসিয়ামের নিচে, আর 1 যোজনী দেওয়ার দরকার নাই। এবার আমরা যদি খেয়াল করে দেখো ম্যাগনেসিয়ামের যোজনী কত, খেয়াল করো তো, ম্যাগনেসিয়ামের যোজনীটা কার নিচে আছে, OH এর নিচে আছে, আর OH এর যোজনী আছে ম্যাগনেসিয়ামের নিচে। তাহলে যেহেতু OH এর নিচে 2, এই যোজনী কার, এই যোজনী ম্যাগনেসিয়ামের। সো ম্যাগনেসিয়ামের 2 যোজনী এখন কার নিচে দেবো, NO3 নিচে দেবো। এটা কি এইভাবে 2 দেবো না, এটা একটা যৌগমূলক। মনে রাখবা, যৌগমূলকের পাশে যদি যোজনী দেই তাকে ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ এটা এরকম করে এখানে 2 দিতে হবে। এই সবগুলো বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তুমি যদি বিক্রিয়া না পারো তাহলে কিন্তু তুমি রসায়ন পারবা না। সো বিক্রিয়া পাওয়াটা অতীব জরুরি। আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছ। আমাদের এই অনলাইন ক্লাসগুলো মূলত ভিডিও নির্ভর ক্লাস, প্রশ্ন টপিক ক্লাস, বাট আমরা অফলাইনে আরো বিস্তারিত করে থাকি। আমাদের সাথে অফলাইনে পড়ানোর জন্য আপনারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কোর্স চলমান আছে, আমরা জলেশ্বরীতে পড়িয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।